কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। 4 জেলায় নির্বাচনী জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ঢাকায় নিজ আসনে জামায়াত আমিরের জনসংযোগ। নির্বাচন এলেই ভোট টানতে ধর্মীয় বক্তব্য আর পোশাকি পরিবর্তনে ঝুঁকছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি ছাপিয়ে প্রচারণায় ধর্মীয় আবহ, প্রতারণার শামিল বলছেন বিশ্লেষকরা। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। অপেক্ষা গড়ালো নির্বাচিত সরকারের সিদ্ধান্তের ওপর। নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি। বিমান বিধ্বস্তে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত অন্তত 5। মুম্বাই থেকে বারমাতি যাওয়ার পথে দুর্ঘটনা। প্রধানমন্ত্রী মোদির শোক। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দীর্ঘ 19 বছর পর কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে জনসভাস্থল প্রস্তুতে ব্যস্ত নেতাকর্মীরা। বলছেন, বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী করে সামনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়া সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপকালে তাকে বলেছিলেন নিজ এলাকা ফুলতলায় একটি পার্কের কথা। ঘরের ছেলের ঘরে ফেরা উপলক্ষে তার উদ্যোগে নির্মিত পার্ক আনন্দ সরোবরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। 2006 সালে তৈরি হওয়া এই পার্কটি রাজনৈতিক কারণে এতদিন অবহেলিত ছিল, এখন ফিরেছে নতুন রূপে। জায়গাটা অনেক পরিষ্কার হয়েছে, পাশে স্কুল কলেজ আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। বিশেষ করে বাচ্চার অভিভাবক যারা আছে তারা অনেকটা সময় এখানে ব্যয় করতে পারবে। এখন যতটা সুন্দর করা হয়েছে সুন্দরটাকে ধরে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি রাখতে হবে, প্লাস আমরা যারা এলাকার আছি সবাই এটা সুনজর যেন আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি। আমার স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি। এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। শুধু পার্ক নয়, তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাট সহ সকল অবকাঠামো সাজানো হচ্ছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়া সন্তানকে বরণ করতে। এখন বগুড়ার মানুষ অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম প্রস্তুতি জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গদল এবং সাধারণ জনগণও তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। 19 বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠান সূচি। দীর্ঘ 19 বছর পর তিনি যখন বগুড়ায় ফিরছেন, বগুড়াবাসীর প্রত্যাশা ঘরের সন্তান ঘরে ফিরে আসুক এবং বগুড়ার 50 লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী দিন বগুড়া থেকে বিজয়ী করে আমরা চাই তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। বগুড়া 6 আসনে তারেক রহমান যে ভোট পাবে তা ইতিহাস সৃষ্টি করবে প্রত্যাশা বিএনপি নেতাদের। মাজিদুর রহমান, এখন বগুড়া। এদিকে কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর নওগাঁ হয়ে রাত্রি যাপন করবেন বগুড়ায়। বিএনপি চেয়ারম্যানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের আর কি সূচি রয়েছে, আর রাজশাহীতে জনসভার প্রস্তুতি কেমন চলছে? উজ্জ্বল, দীর্ঘ 22 বছর পরে রাজশাহী সফর করছেন তারেক রহমান এবং তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু এই মাদ্রাসা ময়দানে কিন্তু খুবই স্পষ্ট। এই গেল 3 দিন থেকে আসলে মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে তার এই বিশাল জনসভার জন্য। তারা এখানে যেহেতু নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার সমন্বয়ে এই সমাবেশটি হবে, সুতরাং এখানে লক্ষ লক্ষ মানুষের নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে, যার কারণে চারিদিকে নিরাপত্তা
নিরাপত্তা এবং একই সাথে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিভাবে দায়িত্ব পালন করবেন সেই নির্দেশনাগুলো এখন কিন্তু দেয়া হচ্ছে। এবং একই সাথে পুরো এই জনসভাটি একেবারেই এই যে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে তারেক রহমান কি নির্দেশনা দিচ্ছেন এবং তার কাছে এই রাজশাহীর জন্য আসলে কি প্রত্যাশা করবেন রাজশাহীর মানুষ, সেটি নিয়ে আসলে গুঞ্জন আলাপ আলোচনা চলছে। এবং নেতাকর্মীরা বলছেন যে স্মরণকালের সবচেয়ে বড় একটি জনসভা দেখতে চলেছে রাজশাহীর মানুষ এবং 3টি জেলা থেকে এখানকার মানুষজন আসবেন এবং শুধুমাত্র এই মাদ্রাসা মাঠ না, এর আশপাশে যে রাস্তা সড়ক সেখানেও আসলে মাইক দিয়ে কিন্তু আসলে প্রচারণার ব্যবস্থা করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে প্রায় তাদের যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন করছেন। এবং একই সাথে আমরা আসলে দেখছি উজ্জ্বল যে এখানে নেতাকর্মী যারা আছেন তারা প্রায় 12:30টার সময় একটি সংবাদ সম্মেলন করবেন এবং আমরা যেটি জেনেছি যে তারেক রহমান এখানে বিমানে আসার পরে এখানে নামার পরে এখানে জনসভা শেষ করবেন প্রায় 3টা-3:30 নাগাদ, তারপরে সেখান থেকে নওগাঁ এবং তারপরে বগুড়া উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাকিবুল হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে গণসংযোগ করেছেন। সেখান থেকে সরাসরি যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন নির্বাচনী গণসংযোগে কি বললেন জামায়াতের আমির? আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যিনি আমির তার যে নিজস্ব নির্বাচনী যে আসন ঢাকা 15, আজকে তিনি এই আসনে একেবারে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষের। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা 15-তে যে কাফরুল যে জায়গাটি সেই জায়গাতে তিনি জনসংযোগ করছেন। প্রথমে তিনি উত্তর কাফরুল হাই স্কুল থেকে মূলত এই প্রচারণা আজকে শুরু করেছিলেন এবং এই প্রচারণা কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই কাফরুলের যে পথ ঘাট রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, বাসাবাড়ি রয়েছে, তিনি কিন্তু সেগুলোতে যাচ্ছেন এবং তিনি তার যে প্রতিশ্রুতি তার দল ক্ষমতায় আসলে কি ধরনের কাজ করবে দেশের পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবার কাছে দোয়া চাইছেন, ভোট চাইছেন। আমরা দেখছি যে জামায়াতের আমিরকে ঘিরে কিন্তু স্থানীয় লোকজনের ভেতরেও কিন্তু একটি ব্যাপক উৎসাহ কাজ করছে। জামায়াতের আমির যেদিকে যাচ্ছেন আশপাশের লোকজন কিন্তু তাকে ঘিরে ধরছে এবং সবাই তার সাথে কুশল বিনিময় করবারও চেষ্টা করছেন, তিনিও সবার সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন। আমরা দেখছি যে তিনি কিন্তু এই মুহূর্তে দোকানপাট যা আছে সেগুলোতে যাচ্ছেন। স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দকেও আমরা এখানে দেখছি এবং 2025-এর যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম, তিনিও এই জনসংযোগে যোগ দিয়েছেন জামায়াতের আমিরের সঙ্গে। এবং আমরা জানি যে মিরপুর এবং কাফরুল মিলে যে ঢাকা 15 আসন, সেই 15 আসনেই জামায়াতের আমির নিজে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা আসলে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তারা বলছেন যে তারা অনেক প্রত্যাশী এবং স্থানীয় যেসব লোকজন রয়েছেন তারাও কিন্তু জামায়াতের আমিরের কাছে জানতে চাইছেন যে তারা ক্ষমতায় আসলে বা তিনি এখানে বিজয়ী হলে এই এলাকার জন্য এবং দেশের জন্য কি ধরনের কাজ তারা করবেন, সেই প্রতিশ্রুতিও কিন্তু জামায়াতের আমির এখান থেকে দিচ্ছেন। আমরা দেখেছি যে জামায়াতের আমির যখন থেকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময় শুরু হয় তফসিল অনুযায়ী, তখন থেকে কিন্তু জামায়াতের আমিরকে আমরা দেখেছি যে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিন্তু তিনি গণসংযোগ করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তিনি গিয়েছিলেন, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেই জেলাগুলোতে প্রচারণা করেছেন। আমরা দেখেছি যে গতকালও পর্যন্ত তিনি ছিলেন উত্তর পশ্চিম বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে তিনি প্রচারণা চালিয়েছেন। খুলনা, যশোর, সাতক্ষীরা এই জায়গাগুলোতে তিনি সভা সমাবেশ করেছেন এবং আমরা দেখেছি যে এখন যে চিত্রটি আমরা দেখছি জামায়াতের আমির আসলে তার যে এই নির্বাচনী আসন কাফরুল এবং মিরপুর মিলে যে আসন ঢাকা 15 সেই আসনে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং আজকেও তার আসলে বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং আজকে এটি তার প্রথম কর্মসূচি ছিল এবং বিকেলেও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং আমরা জানি যে তার কর্মসূচিগুলোর ব্যাপারে যদি বলি যে বিকেল 4টা নাগাদ মহিলা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ রয়েছে। এছাড়া মাগরিবের নামাজের পরেও তিনি গণসংযোগ করবেন এবং আমরা দেখছি যে তো এই ছিল, আমরা দেখছি যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা বাড়ছে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে। জেলার 4টি নির্বাচনী আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নদী ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়া, উচ্চশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি, নৌবন্দর স্থাপন, ফসল সংরক্ষণে হিমাগার স্থাপন, বেকারত্ব দূরীকরণে শিল্প কারখানা স্থাপন সহ প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানতে চেষ্টা করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম এবং জানাচ্ছিলেন। এই মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা কি ভাবছেন? উজ্জ্বল, যে বিষয়গুলো উল্লেখ করেছেন আপনি শুরুতেই, মূলত আমরা এখানে আসার পরে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তাদের সাথে কথা বলার সময় এই বিষয়গুলোই মূলত ফুটে উঠেছে। তবে তার সাথে আরেকটি অভিযোগ তারা করেছেন যে গেল সময়গুলোতে যারা এই জেলার দায়িত্বে ছিলেন, এই 4টি আসনের যে এমপিরা ছিলেন তারা মূলত খুব একটি উন্নয়নের জন্য কাজ করেনি এই জেলার। যদি করে থাকতো তাহলে তারা বলছেন যে সম্ভাবনাময় মেঘনার তীরের এই জেলাটিকে একটি অন্যতম ব্যবসায়িক হাব হিসেবেও কিন্তু তারা তৈরি করতে পারতেন, কারণ এখানে একটি বন্দর তৈরির কথা থাকলেও এর প্রত্যেকটি পদক্ষেপ এবং পর্যায়ে সম্পন্ন হলেও কোনো একটি অজানা কারণে একটি পর্যায়ে কিন্তু সেই বন্দরটি আসলে হয়ে ওঠেনি। এই বন্দরের আগে যে বিষয়টি তারা আরেকটি বলছেন যে তাদের যে সন্তানরা রয়েছেন পার্শ্ববর্তী জেলাগুলোতে উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এই জেলাতে শুধুমাত্র একটি সরকারি কলেজ ছাড়া কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, যার কারণে উচ্চশিক্ষার জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী জেলাগুলোতে কিংবা ঢাকামুখী হতে হচ্ছে, এমন একটি অভিযোগ তাদের রয়েছে। একই সাথে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে এটি কিন্তু উপকূলীয় এলাকা এবং মেঘনার তীরবর্তী এলাকা হওয়ার কারণে নদী ভাঙন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ এই নদী ভাঙনের শিকার হয়ে তাদের সর্বস্ব হারাচ্ছেন এবং পরবর্তীতে তাদের যে পুনর্বাসন, সেই পুনর্বাসনও কিন্তু সঠিকভাবে হচ্ছে না। এবং প্রতিনিধিরা যখন নির্বাচিত হচ্ছেন এরপর কিন্তু তারা আসলে ঠিক তাদের যেই উন্নয়নের ফুলঝুরিগুলি ছড়াতেন নির্বাচনের আগে সেগুলো বাস্তবায়নে তারা কৃপণতা করছেন, যে কারণে তারা আসলে এত বছর নানাভাবে বঞ্চিত হয়েছেন এবং তাদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছেন। ঠিক এই বছর এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্থানীয়রা কিন্তু আশায় বুক পাচ্ছেন, কারণ তারা মনে করছেন যে 17 বছরের গ্লানি শেষে এবার একটি সুষ্ঠু নির্বাচন তারা পাবেন এবং একই সাথে একটি আশা তারা করছেন যে এবার তারা আসলে কোনো ব্যক্তি কিংবা কোনো মার্কা দেখে নয়, বরঞ্চ তারা বিবেচনা করবেন যে কারা তাদের জন্য কাজ করবেন, কোন প্রার্থীরা তাদের জন্য কাজ করবেন, তাদের জন্য কাজ করবেন এমন বাস্তবিক ইশতেহার নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, এমন প্রার্থীকে দেখেই তারা ভোট দেবেন বলে কিন্তু তারা মন্তব্য করছেন। এবং এই জেলাতেও আমরা নির্বাচনী আমেজে সেটাই দেখতে পাচ্ছি, স্থানীয়রা খুবই উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন যে 12 ফেব্রুয়ারি তারা তাদের মতামত জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, জানাবেন বৈঠকটি কখন শুরু হয়েছে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, বেলা ঠিক 11:15টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তিনি নির্বাচন কমিশনে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের 2 জন সদস্য নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার যে কক্ষ আছে সেখানে প্রবেশ করেছেন। ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এবং সেখানে কিছুক্ষণ আগ পর্যন্ত নির্বাচন কমিশনের সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে কমিশন সচিব বৈঠক থেকে বের হয়েছেন। এই বৈঠকে স্বাভাবিকভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে আলোচনা চলছে। বলে রাখতে চাই যে এটি প্রথমবারের মতো এই যে ক্রিস্টেনসেন বাংলাদেশে যে দায়িত্ব নিয়েছে রাষ্ট্রদূত হিসেবে, এটি প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে তার বৈঠক। এই বৈঠকে স্বাভাবিকভাবেই নানাভাবে এই বৈঠকটির গুরুত্ব রয়েছে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ, লেভেল প্লেইং
ফিল সহ নানা ইস্যুতে তারা কথা বলবেন। নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ কী থাকবে এই বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন। নির্বাচনের যেই সমতল মাঠ রয়েছে সেটি নিয়ে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে জানতে চাইবেন। রাজনৈতিক দলগুলো কিভাবে নির্বাচনের মাঠে আচরণ করছে, তারা আচরণবিধি মেনে চলছেন কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। কোনো ধরনের সহিংসতার শঙ্কা আছে কিনা আগামী নির্বাচনকে ঘিরে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টেনসেন তিনি বের হবেন, বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা জেনেছি। তার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটি তিনি জানাবেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারও গণমাধ্যমের সামনে হাজির হবেন, আমরা তাকেও প্রশ্ন করব, এই বৈঠকটি সম্পর্কে জানতে চাইব। পাশাপাশি নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ আছে সেটিও তার কাছে জানতে চাইব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। উজ্জ্বল। সিএসি ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপোতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মূল স্রোতে আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না, নেতৃত্বে অক্ষম আমরা, আমাদের কোনো দোষের কারণে না। আমাদের মাথা ওইভাবে কাজ করে না যেভাবে তাদের মাথা কাজ করে। 10 বছরের বাচ্চা ভীষণ রকম ক্ষেপে যায় যে বাবাকে মাকে বোঝাতে পারছে না সে, কারণ ওই তো দূরত্ব। এই দূরত্বটাকে কিভাবে সামাল দেওয়া যায়? আমরা আজকে যা আলোচনা করছি সব কিছু হলো পুরনো আমলের কথাবার্তা। আমি ঢালাওভাবে বললাম, কথাটা চেপে ধরার জন্য, কিন্তু আসলে তাই। সেজন্য আমরা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কীভাবে কথাবার্তা বোঝাবে এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে। নগরবাসী আরও অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। এই দূরত্ব সামাল দেওয়াই হলো আমাদের চ্যালেঞ্জ। এখানে সিনিয়র সচিব শ্রীশু বলেছে, বিশেষ সহকারী আইসিটি মন্ত্রণালয় ফয়েজ বলেছে, আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। নির্বাচনী প্রচারণার 7ম দিন আজ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা 8 আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই খোঁজ রাখছেন সহকর্মী তানজিলা খান মিম এবং ঢাকা 16 আসনে রয়েছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই যাচ্ছে মিমের কাছে। মিম, ঢাকা 8 আসনের প্রচারণা কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আপনি যেমন বলছেন আজকে তো 7ম দিন, পুরো সপ্তাহব্যাপী আমরা দেখেছি পুরো রাজধানী জুড়ে বিভিন্ন আসনে যে প্রার্থীরা ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী, এনসিপি মনোনীত প্রার্থী, সকলেই কিন্তু যার যার মতো করে তারা আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে গিয়ে ভোটারদের সমস্যা শোনার চেষ্টা করছেন এবং তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা যদি ভোটে জয়ী হয়ে সংসদে যান তখন আসলে তারা সেই সমস্যাগুলো নিরসন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ঢাকা 8 আসনে রয়েছে এবং সেখানে এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমেও কথা বলেছেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন। সেখানকার শিক্ষার্থীরা উন্মুখ হয়ে আছেন তাকে দেখার জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্য। তো গণমাধ্যমে তিনি যে কথা বলছিলেন তখন কিন্তু তিনি বলছিলেন গতকাল তার উপর আসলে যে ধরনের হামলা হয়েছে, তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি আসলে চাঁদাবাজ, সন্ত্রাস এই আসনের বিরুদ্ধে, এই আসনে যারা চাঁদাবাজ রয়েছেন, যারা সন্ত্রাস রয়েছেন তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে কথা বলছেন বলেই কিন্তু তার উপর এরকম হামলা করা হচ্ছে, যেন তিনি ভয় পেয়ে পিছু হটে যান, কিন্তু তিনি কোনোভাবেই ভয় পান না এবং বরং তিনি শক্ত মনোবল নিয়েই আজ আবারও মাঠে নেমেছে। তার বাইরে ঢাকা ৮ আসনের আরেকজন প্রার্থীর কথা যদি একটু বলি, যে মির্জা আব্বাস, তিনিও কিন্তু তার মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো সেই জায়গা থেকে তিনিও কিন্তু আসলে তার মতো করে ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে নতুন নাকি অভিজ্ঞতার কে বেশি জয়ী হবে সেটি আসলে নির্বাচনের যে গতিবিধি কিংবা ভোটারদের কাছে যেই প্রতিশ্রুতি বা ভোটারদের যেই ফলাফল সেটি নির্বাচনে দেখা যাবে। আসলে এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সবশেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শাহরিয়ার পুলকের কাছে। তিনি আছেন ঢাকা ১৬ আসনে এবং সেখানকার নির্বাচনের প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। ধন্যবাদ মিম। আমি এখন বর্তমানে ঢাকা ১৬ আসন থেকে ঢাকা ১৪ আসনে এসেছি। এখানে ঢাকা ১৪ আসনে মিরপুর ২-এ মিরপুর কলেজে একটি প্রেস ব্রিফিং করছেন এখানে যে জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান। তিনি আসলে এখানে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন এবং তিনি ইশতেহারে বলছেন যে এই এলাকার যে ধরনের প্রথম থেকে যে ধরনের সমস্যা, চাঁদাবাজির সমস্যা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা জড়িত সমস্যাগুলো, এগুলো নিয়ে তিনি কাজ করতে চান এবং সেই বিষয় কিন্তু এখন বর্তমানে মিরপুর কলেজের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে তিনি এখানে ইশতেহার পাঠ করা হচ্ছে। একটু যদি আমি জানিয়ে রাখতে চাই ঢাকা ১৬ আসনের খবরাখবর নিয়ে, সেখানে কিন্তু আমিনুল হক আজকে মিরপুর সিরামিক্স এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এর পাশাপাশি তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, তার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে তিনি যদি জয়যুক্ত হন তাহলে কি ধরনের উন্নয়ন তিনি করতে চান সেগুলো কিন্তু তিনি ভোটারদের আশ্বস্ত করছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই তাহলে তিনি কিন্তু অভিযোগও প্রকাশ করছেন। তিনি তার যে অপোনেন্ট এবং জামাতের যে প্রার্থী, সেই প্রার্থী আব্দুল বাতেন, তার বিপক্ষে তিনি অভিযোগ করছেন যে নির্বাচনী প্রচারের যে আচরণবিধি তিনি ভালোভাবে লঙ্ঘন করছেন। এগুলোর বিষয়ে তিনি অভিযোগ আনছেন যে নির্বাচনী প্রচারণার যে ব্যানার, ফেস্টুন, পোস্টার রয়েছে, আপনারা হয়তো জানেন যে এবার হয়তো পোস্টার দিয়ে প্রচারণা চালানো নিষিদ্ধ, কিন্তু তাই তিনি কিন্তু বলছেন যে পোস্টার লাগানো হচ্ছে দেয়ালে, কিন্তু সাথে সাথে রঙিন পোস্টারও লাগানো হচ্ছে, যেগুলো আসলে আচরণবিধি লঙ্ঘন করছে। এবং মিরপুর সিরামিক্স এলাকাটি আসলে অনেক দিন ধরে অবহেলিত। এই এলাকাটাতে প্রবেশ করার জন্য আসলে মিরপুর সিরামিক্সের রাস্তাটি যেটি একমাত্র রাস্তা, সেই রাস্তা দিয়ে আসলে প্রবেশ করতে হয় এবং এই এলাকার অবস্থা, যে মানুষরা রয়েছে সেই মানুষের অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থায়। সেখানে সুপেয় পানির ব্যবস্থা নেই এবং এই এলাকায় বিদ্যুতের সমস্যাও অনেক প্রচণ্ড ব্যাপক হারে কিন্তু তিনি বলছেন যে এই ধরনের সমস্যাগুলো, ভোগান্তিগুলো মানুষ প্রকাশ করছেন এবং সেই ভোগান্তিগুলো নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। তো উজ্জ্বলা, আমার কাছে এই ছিল মিরপুর ১৪ এবং ১৬ আসনের থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম ১১ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে এবং চট্টগ্রামে কিভাবে চলছে প্রচারণা সেই তথ্য জানাবেন তিনি। শোয়েব, জানাবেন নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর নেতাকর্মীরা কি বলছেন? মূলত জমে উঠেছে প্রচারণা। চট্টগ্রামের মহানগরের ভেতরে যে আসনগুলো রয়েছে এবং তার পাশাপাশি উপজেলাতে যে আসনগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রায় ১১১ মতো প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে সকাল থেকে একেবারে রাত অবধি তারা প্রচারণা করছেন এবং সেই প্রচারণাতে কিন্তু নিজেরা কি করবেন আগামীতে নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি যেমন রয়েছে, তেমনিভাবে তরুণদেরকে নিয়েও কিন্তু বিশেষ বার্তা দিচ্ছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে তেমনই একটি প্রচারণা রয়েছে চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার প্রচারণায় আমরা রয়েছে এবং আপনি জানেন যে এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই সব সহিংসতার ব্যাপারে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যারা এই দেশের মানুষের ওপর আস্থা নেই, যাদের এই দেশের ওপর আস্থা নেই, তারাই মূলত সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন। অন্যদিকে আমরা সকালে জামায়াতের প্রার্থী যিনি চট্টগ্রাম ৯ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লার প্রতীকে AK এম ফজলুল হক, তার সাথেও
কথা বলেছি, তিনি বলছেন যে সমস্ত ধরনের সহিংসতা সংঘাত পরিহার করে নতুন বাংলাদেশে সবাই মিলেমিশে যাতে রাজনীতি করতে পারেন এবং একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে যারাই নির্বাচিত হোক সবাইকে তারা সহযোগিতা করবেন এবং সহযোগিতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগিতা করবেন। এভাবে আসলে প্রতিটি দলই প্রতিশ্রুতি দিচ্ছেন নানান ধরনের, এবং সেই প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে তারা জনগণের কাছে নিজেদের যেই আগামী বাংলাদেশ কিভাবে তারা গড়বেন সেই বার্তাটি কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই সকল প্রচার প্রচারণার মাধ্যমে লিফলেট বিতরণের পাশাপাশি গণমিছিল সহ উঠান বৈঠক এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, আইনজীবী এবং অন্যান্য পেশার যারা রয়েছেন তাদেরকে নিয়ে, ব্যবসায়ী, এই ধরনের পেশাজীবী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আলাদা আলাদা করে প্রার্থীরা বসছেন, তাদের সমস্যাগুলো তারা শুনছেন এবং সেই সকল সমস্যা সমাধানে তারা আগামীতে কি করবে সেই সকল পরিকল্পনাগুলোও কিন্তু তারা আসলে তুলে ধরছেন। এবং এর মাধ্যমে মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের মন জয় করার চেষ্টা করছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে প্রচার প্রচারণা কার্যক্রম, সেই প্রচার প্রচারণা কার্যক্রম কিন্তু ধীরে ধীরে জমে উঠছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে এখন এই মুহূর্তে চট্টগ্রামের প্রচার প্রচারণা একেবারে তুঙ্গে, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু প্রার্থীরা গণসংযোগে বের হন এবং সেই গণসংযোগ কেন্দ্র করে প্রতিটি দলই কিন্তু ভোটার বা সমর্থকদের জনসমাগম ঘটানোর চেষ্টা করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল প্রচার প্রচারণার সবশেষ খবর। চট্টগ্রাম থেকে আমির খুসরো মাহমুদ চৌধুরীর প্রচারণার খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। নির্বাচন এলে এই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতি নিয়ে নানামুখী প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে থাকে ধর্মের আবহ। শুধু ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে। তাহলে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার। প্রতিপক্ষকে ঘায়েল করতেও ধর্মীয় শব্দের ব্যবহার, কখনো মুনাফিকি, কখনো শিরকি, কখনো বা মুফতি বলে চলে রাজনৈতিক আক্রমণ। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। শুধু তাই নয়, নির্বাচন এলেই রাজনীতির অঙ্গনে শুরু হয় ধার্মিকতা প্রদর্শনের হুড়োহুড়ি। সারা বছর মাথায় টুপি উঠুক বা না উঠুক, ভোটের মাঠে নামতেই তাদের মাথায় টুপি স্থায়ী হয়। পোশাক বদলায়, বক্তব্যে ঢুকে পড়ে ধর্মীয় উক্তি। ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, ভোটের মাঠে প্রার্থীরা যেন হয়ে ওঠেন সাচ্চা ধার্মিক। যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা, আর ভোটের মালিক জনগণ। দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি। কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। রাজনীতির এই সংস্কৃতি দেশে নতুন নয়, বেশ পুরনো। ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো আওয়ামী লীগ 1996 থেকেই নির্বাচনী পোস্টারের উপরে আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশক্তিমান শব্দের ব্যবহার করে। দলীয় প্রধানের মাথায় ওঠে পট্টি, হাতে তসবিহ। মদিনা সনদ এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। বিশ্ব যখন তথ্য প্রযুক্তি আর উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের ভোটের মাঠে ধর্মই যেন হয়ে উঠেছে মুখ্য ইস্যু। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতির প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসে ধর্ম। যারা লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারাও বলে যে আমরা শারিয়া আইন লাগবো, কারণ এবং তারাও টুপি পরে, তারাও তসবিহ হাতে নেয়, তারা তখন ধর্মটাকে ব্যবহার করে। তবে ধর্মের এই ব্যবহারকে পুরোপুরি অস্বাভাবিক মনে করেন না রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার। যে কোনো রাষ্ট্র গঠনে, যে কোনো জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ধর্ম তো থাকবে। যারা করছে আমি তাদেরকে তো সব গানে করবো। ও তো আপনি যে নিয়ম তৈরি করেছে সে নিয়মের মধ্যে সে খেলছে, আপনি নিয়মটা বদলান না। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি দমন, নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রযুক্তিতে অগ্রগতির বিষয়গুলোই ভোটের মাঠে প্রধান আলোচ্য হওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতে সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালা বদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের।
নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশায় এ জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতামুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলায় ভোটের মাঠে এখন বড় শক্তি নারী ভোটাররা। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,92,688 জন, যার মধ্যে নারী ভোটার 8,12,775 জন। জেলায় গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের নতুন প্রজন্ম। সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোগ থেমে যাচ্ছে। আর নারী শিক্ষার্থীরা বলছেন নিরাপদ শিক্ষা পরিবেশ ও ভোলাতেই কর্মসংস্থানের সুযোগ। বিনা সুদের ঋণটা পাই, যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি বা নতুন যারা শুরু করেছি তাদের কার্যক্রম যেন সহজতর হয়। নারীদের সেফটি জিনিসটা একটু ভালোভাবে এটা নজর দেওয়া হোক। ভোলায় পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার নারীর সংখ্যাও উদ্বেগজনক। অনেক নারী আইনের আশ্রয় নিলেও বিচার পেতে দেরি হয়। কেউ কেউ পান না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায়। নির্যাতনের শিকার যে নারী যারা আসেন তাদেরকে তারা এমনভাবে আনে যে তারা অফিস পর্যন্ত আনার যে ব্যয়টা তারাও যদি সেখানে সহযোগিতাটা করে, আর আইনের যে লিগ্যাল এডের আইনজীবী যারা রাখে তারাও যেন তাদেরকে সঠিক সময়টা দেয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও ভোটের সিদ্ধান্তে পিছিয়ে নেই ভোলার নারীরা। নিরাপদ জীবন আর সম্মানের রাজনীতি, এই প্রত্যাশা নিয়েই তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নিরাপত্তা কর্মী ও পাইলট সহ প্রাণ হারিয়েছেন বিমানের বাকি 4 আরোহী। জেলা পরিষদ নির্বাচনে গণসংযোগ চালাতে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তানভীর জনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় সকাল 8টার দিকে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট বিমানটি। নিরাপত্তা কর্মী ও পাইলট সহ এতে আরোহী ছিলেন 5 জন। জেলা পরিষদ নির্বাচন ঘিরে 4টি জনসভায় যোগ দিতে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার। মাঝারি আকারের লিয়ারজেট 45 বিমানটি উড্ডয়নের 45 মিনিট পরই মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ভাড়া করা বিমানটিতে থাকা 5 আরোহীর সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। 66 বছর বয়সী অজিত পাওয়ার প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে। এনডিএ সরকারে যোগ দেওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ পান তিনি। এরই মধ্যে অজিত পাওয়ারের পরিবার দিল্লি থেকে মহারাষ্ট্রে গেছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তানভীর জনি, এখন বিশ্ব। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।